তোমরা কি আমাকে নিজের কাজের লোক ভেবেছো যে বাড়ির সব কাজ আমিই করব? তোমার মা ১ নম্বরে অলস, যার জন্য বাড়ির কোনো কাজই করতে চায় না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি কেমাকে বলছি। এই বলে সুধীর নিজের মায়ের ঘরে যায়। মা, স্বপ্না তোমায় কতবার বললো যে বাসনগুলো একটু ধুয়ে দিতে? তুমি এইটুকু কাজ করে দিতে পারছো না? বাবা, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর বাড়ির এসব কাজকর্ম করতে পারছি না। আমার হাঁটুতে আর কোমরে খুব ব্যথা। তখনই ওখানে স্বপ্না এসে গিয়ে সব কথা শুনে নেয়। আহা, এসব বাহানা না একটু কম বলবেন। আমি সব জানি। যখন নিজের বান্ধবীদের সাথে পার্কে ঘুরতে যান তখন আপনার হাঁটুর আর কোমরে ব্যথা কোথায় যায়? বৌমা, আমি সারা জীবন কাজই করেছি, আর তোমার যদি তাও মনে হয় তাহলে একটা কাজের লোক রেখে নাও না। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে তো টাকার গাছ আছে যে কাজের লোক রেখে দেব। আর বাড়িতে যখন আপনি আছেন তখন কেন কাজের লোক রাখবো? যান, আপনি গিয়ে বাসনটা মেজে দিন। বেচারি কৌশল্যা দেবী ছেলে আর বৌমার সামনে একা হয়ে গেল, তাই না চাইতেও ওনাকে বাসনটা মাজতেই হলো। স্বপ্না কৌশল্যা দেবীর একমাত্র ছেলের বউ ছিল, তা সত্ত্বেও সে ওনার সাথে বাজে ব্যবহার করত। তারপর একদিন, বৌমা, 10টা বেজে গেছে, জলখাবার হয়েছে তো দিয়ে দাও, আমাকে তো আবার ওষুধ খেতে হবে। এই শুনে স্বপ্না রান্নাঘর থেকে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ আনছি। এই বুড়িটা না 2 মিনিট অপেক্ষাও করতে পারে না। এই নাও জলখাবার। কিন্তু বৌমা, এটা তো শুধু রুটি, এটা আমি কি করে খাবো? এর সাথে সবজি কোথায়? যা খাবার পেয়েছো তাই খেয়ে নাও। সবজি করেছিলাম, সুধীরকে অফিসে দিয়ে দিয়েছি, তাই তুমি শুকনো রুটি খেয়ে নাও। আর সবজি কত দাম জানো? সবজি খাবে? বৌমা, একটু চা দিয়ে দাও, চা দিয়েই খাই। উফ, এই বুড়িটা না আমার জীবনটা ঝালাপালা করে দিল। দাঁড়া, নানছি। 2টো রুটিও চুপচাপ করে বসে খেতে পাচ্ছে না। এরপর স্বপ্না রেগে গিয়ে চা তো বানালো, কিন্তু তার মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল। বুড়ির খুব শখ চা খাওয়ার, তাই না? এমন অবস্থা করব না যে জীবনেও চা চাইবে না। স্বপ্না নিয়ে গিয়ে চা দিয়ে দেয়, আর ওই চা খেয়ে ওর শাশুড়ির পেটে ব্যথা শুরু হয়ে যায়। আহ আহ আমার পেটে এরকম ব্যথা হচ্ছে কেন? এই দেখে স্বপ্না মনে মনে হাসে আর বলে, আমি সব জানি। খাবার খেয়ে বাসন ধুতে হবে বলে পেটে যন্ত্রণার নাটক করছে। যাও, শীঘ্রই যাও, বাসনগুলো ধুয়ে রাখো। আমি ঘরে যাচ্ছি রেস্ট নিতে। আজ তো তোমার কোনো বাহানাই চলবে না। কৌশল্যা দেবী ওর বউর সামনে কিছু বলতে পারল না, বাধ্য হয়ে গিয়ে বাসন মাজতে শুরু করলো। কিছুক্ষণ পর স্বপ্না ওনাকে বাজারের লিস্ট দিয়ে বলল, আচ্ছা এবার যাও, মনোহর কাকার দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসো। কিন্তু বৌমা, এত জিনিস আমি একা কি করে আনবো? তার উপরে তো আমার পেটে ব্যথাও আছে। তুমি এক কাজ করো, সুধীরকে ফোন করে দাও, সে সব কিছু নিয়ে আসবে। বাবা, ও সারাদিন অফিসে কাজ করে আর ওকে আমি বলবো জিনিসপত্র নিয়ে আসতে, আর আপনি এখানে সারাদিন আরাম করবেন? তাই কোনো রকম বাহানা না করে তাড়াতাড়ি যান আর জিনিসপত্র নিয়ে আসুন, রান্না করতে হবে তো। কৌশল্যা দেবী কোনো ঝামেলা না করে জিনিসপত্র কিনতে দোকানে চলে যায়। কিন্তু দোকানদার সব লিস্ট অনুযায়ী জিনিসপত্র যখন ওজন করলো তখন কৌশল্যা দেবীকে বলল, আপনি এতগুলো জিনিস একা নিতে পারবেন? হ্যাঁ বাবা, নিয়ে যাব। আর আমি যদি এইসব জিনিসপত্র নিয়ে যেতে না পারি, বৌমা আমাকে খুব বকবে। জগদীশ কাকু বেঁচে থাকতে আপনাকে রানীর মতো করে রেখেছিল, আর আপনার ছেলে আর ছেলের বউ আপনাকে বাড়ির ঝি বানিয়ে দিয়েছে। কি বলবো বাবা, যা কপালে আছে তা তো ভোগ করতেই হবে। এরপর কৌশল্যা দেবী সব জিনিসপত্র নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু কিছুটা দূরে গিয়ে ওনার মাথা ঘুরলে উনি রাস্তায় পড়ে গেলেন আর ওনার হাঁটুতে চোট লাগে। এরপরে এক প্রতিবেশী কৌশল্যা দেবীকে ওখান থেকে তুলে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। আর প্রতিবেশী যেতে না যেতেই স্বপ্না কৌশল্যা দেবীর উপর চিৎকার করতে থাকে, আমি খুব ভালো করে জানি এসবগুলো আপনার ড্রামা, লোকের সহানুভূতি পাবার জন্য। যান, তাড়াতাড়ি গিয়ে এই বেগুনগুলো কেটে দিন। এরপর কৌশল্যা দেবী নিজের ঘরে গিয়ে বেগুন কাটতে থাকে, কিন্তু উনি যেই বেগুনটাই কাটতে যেত সেটাই লাফিয়ে নিচে পড়ে যেত। হে ভগবান, আগে থেকেই আমার ছেলে বৌমা আমাকে এত কষ্ট দিচ্ছে, তারপরে তোমরাও আমাকে কষ্ট দিচ্ছ। তোমাদের কতবার ধরে ধরে আমি ওপরে তুলবো? তোমার কোনো চিন্তা নেই মা, আমরা তোমাকে দুঃখ দিতে আসিনি গো, আমরা তোমার দুঃখ দূর করতে এসেছি। হ্যাঁ, এ কি চমৎকার হলো! পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগলো না তো? না না, আমরা তোমার সাহায্য করতে এসেছি। কাল আমরা দেখলাম তো রান্নাঘরে তোমার ছেলে আর ছেলের বৌমা তোমার সাথে কি না বাজে ব্যবহারটা করলো। আর আমরা এও দেখেছি তোমার বৌমাই তোমার চায়ে পেটে ব্যথার ওষুধটা মিশিয়েছিল।
কি, আমার বৌমা ওষুধ মিশিয়েছিল? হ্যাঁ গো বুড়িমা, কিন্তু এবার তুমি দেখবে যে আমরা ওদের সাথে কি ব্যবহারটা করি। তুমি ওদের জন্য এত কিছু করলে, আর ওরা তোমার সাথে এটা করলো। এবার দেখবে আমরা হলাম জাদুর বেগুন, ওদের পেছনে লাগাবো আগুন। এরপর ওই বেগুন ওদের সবাইকে মজা দেখাতে যায়। এই যে ভাইরা, চলো, জানো তো তোমাদের কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সব জানি কি করতে হবে। এরপর সব বেগুনরাই হাতে একটা লাঠি নিয়ে যায় আর ওদের স্বামী স্ত্রীর মাথায় মারতে থাকে। আরে এরা আমাদের মারছে কেন? আর এই বেগুনের হাত পা কোথা থেকে এলো? ছাড়ো বলছি, ছাড়ো আমাদের। না 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 না, তোকে আমরা ততক্ষণ ছাড়বো না যতক্ষণ তুই তোর শাশুড়ির কাছে ক্ষমা না চাইছিস। আরে সুধীর, নির্লজ্জের মতো মায়ের যত্ন নিয়ে তো বড় হয়েছিস, আর এখন যখন তোর পালা তখন তুই মুখ ফিরিয়ে দিচ্ছিস। আরে সাবিত্রী, তুইও তো শাশুড়ির কম ভালোবাসা পাসনি, তাও বেইমানি করলি। এই নে। ঠিক আছে, আমরা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভুল করেছি যে মায়ের ওপর অত্যাচার করেছি। কৌশলা দেবী ওদের দুজনকে ক্ষমা করে দেয়। এরপরে সবাই মিলে শান্তিতেই বাস করতে থাকে, আর ওই জাদুর বেগুনগুলোও ওদের সাথে থাকতে লাগে। ওরা জাদুর বেগুনের কাছে যাই চাইতো সঙ্গে সঙ্গে সেগুলো প্রকট হয়ে যেত। এখন ওরা ঝটপট জাদু বেগুনের সাহায্যে বাসনও ধুতে পারত আর নানা রকমের রান্নাও হতো। তাই সবাই মিলে খুব সুখেই ছিল। রেশমির ভীষণ শখ ছিল আচার বানানো আর খাওয়া। গ্রামে থাকা নিজের দিদিমার বাড়ি থেকে তার এই শখ শুরু হয়েছিল, আর সেখানে থাকার সময় রেশমি বিভিন্ন রকমের আচার বানানো শিখে নেয়। কিন্তু বিয়ের পর রেশমি তার শ্বশুরবাড়ি পৌঁছালে সে অবাক হয়ে যায়, কারণ শ্বশুরবাড়িতে কেউ আচার খেতই না। মা, আচারের শিশিটা কোথায়? আসলে আমি ভাবছিলাম আপনি যে খিচুড়ি বানিয়েছেন তার সঙ্গে একটু আচার নিয়ে নিই। বৌমা, আমাদের বাড়িতে কেউ আচার খায় না, আমরা হলাম মিষ্টির মানুষ। তোমার শ্বশুরমশাই ফ্রিজে মিষ্টি এনে রেখেছে, যতই ইচ্ছা খাও। আর কালকেই দোকানে একটা নতুন মিষ্টি তৈরি করেছে, দারুণ স্বাদ, তুমিও খেয়ে দেখো। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে, এখানে আমাকেই আচার বানাতে হবে। পরের দিন সকালবেলাতেই রেশমি তার স্বামীর সঙ্গে বাজারে গিয়ে আচার তৈরির সমস্ত উপকরণ কিনে আনে। আরে বৌমা, অন্য আরো কিছু কিনতে পারতে, তুমি তো শুধু আচার তৈরির জিনিসই এনেছো। এত আচার কে খাবে এখানে? মা, তুমি আমার বানানো আচার খেলে না আঙুল চাটতে থাকবে। আমি নানা রকমের আচার বানাই। ঠিক আছে বৌমা, কিন্তু আমাদের বাড়িতে এত আচার খাবে কে? এবার তুমি বাড়ির নতুন বৌমা, যা ইচ্ছা করো, তোমার খুশি। ঠিক আছে মা, আমি কাল সকালে আচার বানানো শুরু করে দেব। আর রেশমি পরের দিন সকালবেলাতেই বিভিন্ন রকমের আচার তৈরি করতে উঠোনে বসে পড়ে, যা দেখতে লাগছিল আচারের দোকানের মতো। আরে বাহ, নতুন বৌমা তো খুব ভালো ভালো আচার তৈরি করছে। হ্যাঁ বাবা, আর কিছুদিনের মধ্যেই আচার তৈরি হয়ে যাবে, তখন তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি বানিয়ে নাও, তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এরপর রেশমি নানা রকমের আচার বানিয়ে রোদে শুকাতে দেয়। আর রেশমির আচার তৈরি করার কিছুদিনের মধ্যেই তার বাড়িতে তার মাসির শাশুড়ি এসে বলে, আরে সুমিত্রা, এত আচার দোকান থেকে কিনে এনেছো নাকি? আগে তো কখনো তোমার বাড়িতে আচার দেখিনি। আরে দিদি, এই সব আচার নতুন বৌমা বানিয়েছে। ও আচার বানাতে খুব ভালোবাসে, তাই আমি ওকে ওর ইচ্ছা মতোই কাজ করতে বললাম। আচ্ছা, একটা কাজ করো বৌমা, আমাকে রুটির সঙ্গে এই সব আচার একটু একটু করে দিয়ে দাও। সত্যি সুমিত্রা, তোমার বৌমা তো খুব বুদ্ধিমান, এত আচার বানিয়েছে। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি আনছি। তবে আচার কিন্তু এখনো কাঁচা, 1 সপ্তাহ হলো সবে শুরু করেছি, আপনি টেস্ট করে দেখুন। নিজের প্রশংসা শুনে রেশমি খুব খুশি হয় আর সমস্ত রকমের আচার মাসির শাশুড়িকে খেতে দেয়। আর খাওয়ার পর সে খুব খুশি হয়ে বলে, আরে বা বৌমা, আচারের স্বাদ এত সুন্দর যে কি বলবো। লবণ লঙ্কা সব তো দারুণ দিয়েছ। আমার তো মনে হচ্ছে এই সব আচার একটু একটু করে আমি বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, নিয়ে যাও না, কেউ বারণ করেনি, তোমার নিজেরই তো বাড়ি। বৌমা, একটা কাজ করো, সব আচার ওই শিশিতে ভরে মাসিকে দিয়ে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি ভরে দিচ্ছি। এই বলে রেশমি কৌটোতে ভরে নানা রকমের আচার মাসির শাশুড়িকে দেয়। আর মাসির শাশুড়ির বাড়ির সবাই রেশমির হাতের আচার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।
আর ধীরে ধীরে রেশমির আচারের চর্চা সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে হতে থাকে। এখন তো বাড়িতে যেই আসে সেই রেশমির থেকে আচার নিয়ে যায়, আর রেশমিও নানা রকমের আচার তৈরি করে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে থাকে। একদিন যখন ঋষি বাড়িতে ছিল আর রেশমির শ্বশুরমশাই দোকানে ছিলেন, তখনই এক গ্রাহক তার বউয়ের সঙ্গে দোকানে এসে বলে, আঙ্কেল 1 কেজি মতিচুরের লাড্ডু দেবেন। রাজু, 1 কেজি মতিচুরের লাড্ডু দে। এই নাও বাবা তোমার খাবার। মা বলে তুমি নাকি দেরি করে খাও, তাই গরম গরম করে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি খেয়ে নিও। এই আচারের কৌটোটা কাকে দেবে? শিলামাসি রেশমিকে ফোন করে বলেছিল 2 ডাব্বা আচার পাঠিয়ে দিতে, তাই আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে একবার শিলামাসির বাড়ি থেকে ঘুরে আসব। কাকু, আপনি কি আচারের ব্যবসাও করছেন? আমার না বানাতে খুব সমস্যা হয়। আমার জন্য 2 কিলো লেবুর আচার বানিয়ে দেবেন? যা টাকা হবে আমি দিয়ে দেব। আর কি কি আচার তৈরি হয়? না না মা, আসলে এই আচারটা তো আমার বৌমা বাড়িতে বানিয়েছে। ও সবাইকে আচার খাওয়াতে এবং খেতে খুবই ভালোবাসে। ও ঠিক আছে কাকু, কোনো ব্যাপার না। বাড়িতে আচার বানায় এমন কেউ চেনা জানা থাকলে আমাকে একটু জানাবেন। এখানে আশপাশে কোনো দোকানেই তো বাড়িতে তৈরি করা আচার বিক্রি করে না। মহিলাটি কথা বলে চলে যাওয়ার পরেও ঋষি আর তার বাবার মাথায় এই কথাটাই ঘুরতে লাগলো। আর বাড়ি এসে তারা রেশমি আর সুমিত্রাকে বলল, রেশমি, আমি বাবা আর মা অনেকবার লক্ষ্য করেছি যে তোমার আচার বানানোর সাংঘাতিক শখ। তাই বলছিলাম তুমি যদি তোমার এই শখটাকে একটা বিজনেসের রূপ দিতে পারো, আর আমরা তো পাশে আছি। একদম, আজকাল তো সবারই কাজ করা খুবই জরুরি। আর এই কাজে যে তুমি এক নতুন পরিচিতিও পাবে, আর একটা নতুন ব্যবসাও শুরু করতে পারবে। তুমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগও পাবে। হ্যাঁ বৌমা, ঋষি আর তোমার শ্বশুরমশাই ঠিকই বলছে। এখন তো সব আত্মীয় স্বজন তোমার আচারের প্রশংসা করে। তাই তুমি যদি এটাকে ব্যবসায় পরিণত করো তো সবার কাছে তোমার আচার পৌঁছে যাবে। আর আমার মনে হয় এই কাজ করে তুমি অনেক উন্নতি করবে। আমি তো কখনো এমন করে ভাবিইনি মা। তোমরা তো সত্যিই আমাকে একটা নতুন অনুপ্রেরণা দিলে। ঠিক আছে, আমি এই আচার বানানোর প্রতিভাকে একটা নতুন রূপ দেব, কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। আরে রেশমি, তুমি এত ভেবো না তো। তুমি শুধু কাজটা শুরু করো। আমি, মা, বাবা তোমার পাশে আছি তো, কোনো চিন্তা নেই। শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে রেশমি অনুপ্রেরণা পায়। কাল পর্যন্ত যেটা শুধু তার শখের ছিল, আজ শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিয়ে সেটা দিয়ে একটা নতুন স্টার্টআপ শুরু করলো। আর কিছুদিনের মধ্যেই রেশমির আচারের ব্যবসা দারুণভাবে এগোতে লাগলো। রেশমি তো এটাই জানতো না যে বিয়ের পরের জীবন আসলে না জানি কেমন হবে। নিজের বান্ধবীদের কাছে সে এটাই শুনেছিল যে বিয়ের পর মেয়েদেরকে শুধু সংসারই সামলাতে হয়, কিন্তু রেশমির শ্বশুরবাড়ির লোকেরা এই ধারণাই বদলিয়ে দিয়েছিল। আচারের ব্যবসা করে রেশমি তার স্বপ্ন সত্যি করে নিজের পায়ে দাঁড়ালো। আর নিজের মেয়ের এমন সাফল্য দেখে রেশমির বাবা মা আর সেই সঙ্গে রেশমির দিদিমাও খুব খুশি হয়, যার কাছ থেকে রেশমি আচার বানানো শিখেছিল। এখন রেশমির আচার বানানোর ইচ্ছা একটা বড় ব্যবসায় পরিণত হয়। আর বড় বড় ব্যবসায়ীরা রেশমির ব্যবসায় ইনভেস্ট করে তাকে সাপোর্ট করতে থাকে। এভাবেই বড় ব্যবসার সঙ্গে রেশমির ঘরের আচার সব বাড়ি বাড়ি পৌঁছে গেল। Thanks for watching.